আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় আবির স্যার। আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অষ্টম শ্রেণীর বিজ্ঞানের ফ্রি ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। অলরেডি আমরা ফ্রি ক্লাসের বিজ্ঞানের একটি ক্লাস অলরেডি আমরা সম্পন্ন করেছি। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। আমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম যে অধ্যায়টি আছে তোমাদের জীব জগতের শ্রেণীবিন্যাস, এই অধ্যায়টির সেকেন্ড লেকচার বা দ্বিতীয় ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। তো সবাই আস্তে আস্তে জয়েন করো এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। আমি তারপরে ক্লাসটি শুরু করে দিচ্ছি। তো আমি একটু কমেন্টগুলো চেক করছি, কারা কারা উপস্থিত আছো ক্লাসে। আচ্ছা, মেধা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। অল ক্লিয়ার, থ্যাংক ইউ। সোহানা, ওয়ালাইকুম আসসালাম। ইলহান, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আর কারা আছো? তাসমিয়া, ওয়ালাইকুম আসসালাম। ইরা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? ওকে, অনেকেই আছো। জিনিয়া আছো, ইশিকা, আব্দুল্লাহ, তারপরে হচ্ছে বাকি যারা আছো তাদের ইউজার নেম দেওয়া নেই, শাওমি, ভিভো এরকম ইউজার, V210। তো তোমরা সবাই যারা যারা উপস্থিত আছো সবার নামগুলো একটু আমাকে বলো, আমি তাহলে সুবিধা হবে তোমাদের সাথে কমিউনিকেট করতে। তো মোটামুটি 15 জন স্টুডেন্টের মতো আমি দেখতে পাচ্ছি এখানে। ইরা জিজ্ঞেস করেছো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। তো আমি আবারও আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাইহান মাহমুদ আবির। এডু পরিবারে জীববিজ্ঞান শিক্ষক হিসেবে যুক্ত আছি। তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের যতগুলো ক্লাস ইনশাল্লাহ আমি নিব, তোমাদের সাথে থাকবো পুরো বছর জুড়ে। তো অলরেডি আমরা বিজ্ঞানের কিন্তু একটি ক্লাস সম্পন্ন করেছি, তাই না? ওই ক্লাসে কারা কারা ছিল একটু আমাকে বলো তো। বেশ কয়েকজন এখানে আমি দেখতে পাচ্ছি, হয়তো মেধা, তাসমিয়া, এদেরকে হয়তো গত ক্লাসে আমি দেখেছিলাম। তো কারা কারা গত ক্লাসটি করেছো এবং কারা আজকে নতুন ক্লাস করতেছো একটু আমাকে কমেন্ট করে জানাও, আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি। ইরা বলতেছো আমি ছিলাম, ওকে। মেধাও ছিলা। ওয়ালাইকুম আসসালাম। V21020, তোমার নামটা কি বলো তো বাবা? সাবরিন, সাবা, ওকে, তুমিও ছিলা, ঠিক আছে। তাহলে আমাদের অনেক স্টুডেন্টই চলে এসেছে। তাহলে আমরা এখন আস্তে আস্তে ক্লাসটি শুরু করে দিচ্ছি। আর এস ফাহিম, ওকে। ভিভো V2446 আর এস ফাহিম, ঠিক আছে। তো দেখো, আমরা গত ক্লাসে যেটি পড়েছিলাম সেটি হচ্ছে আমাদের বিজ্ঞানের প্রথম যে অধ্যায়টি, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, এনিমাল ক্লাসিফিকেশন অর এনিমাল কিংডম ক্লাসিফিকেশন। এই অধ্যায়টির আমরা মোটামুটি একটা বেসিক ধারণা নিয়েছিলাম এবং আমরা দেখেছিলাম যে আসলে জীবজগৎ কি, জীবজগতের আসলে কেন প্রয়োজন। তো এবার আমরা এই আজকের ক্লাসে আমরা মোটামুটি জীবজগতের মধ্যে টোটাল এনিমেলিয়া পর্বের মধ্যে হচ্ছে সকল প্রাণীরা পড়ে, তাই না? সেই এনিমেলিয়া পর্বের মধ্যে টোটাল কতগুলো ফাইলাম আছে কেউ বলতে পারবে? আমি গত ক্লাসে পড়িয়েছিলাম যে এনিমেলিয়ার মধ্যে টোটাল কতটি পর্ব আছে, বলতো। এনিমোলিয়া রাজ্যের মধ্যে টোটাল কতটি পর্ব আছে? এই প্রশ্নের উত্তরটি কারা কারা পারবে আমি একটু দেখি। এনিমোলিয়া মধ্যে 33টি। থ্যাংক ইউ ইরা। সাইবা আগের ক্লাস করতে পারো নাই, ওকে, ঠিক আছে। তাহলে এই ক্লাস থেকে জয়েন করো। মৌসুমী, ইয়াসমিন, সোমা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাসমিয়া 33টি বলেছো, সোহানা 33টি বলেছো, মেধা, ওকে, মেধা 33টি হবে এখানে, আগের ক্লাসে ছিলাম না, ওকে। সাবরিনা সাবা 33টি, ভিভো আর এস ফাইম 33টি,
ইউজার, ইউজারের নামটা কি একটু বলো। ইউজার 33টি বলেছো, সাইবা 33টি বলেছো, এইচপি 33টি। ওকে, যাদের ইউজার নেম দেওয়া নেই তারা একটু নামটা লিখে রাখবে, হ্যাঁ। ওকে, তাহলে অনেকেই উত্তর দিয়েছো যে 33টি। তার মধ্যে ইরা বলেছো 9টি মেজর এবং 24টি হচ্ছে নন মেজর। থ্যাংক ইউ ইরা। ইলহান 33টি বলেছো, মেধাও 33টি বলেছো, ঠিক আছে। তাহলে আমরা দেখেছিলাম যে আমাদের এই পৃথিবীতে যত যত এনিমাল আর যত যত প্রাণী, হ্যাঁ, এই প্রাণীগুলা 5টি রাজ্য ছিল। সেই 5টি রাজ্যের মধ্যে 5 নাম্বার যে রাজ্যটা অর্থাৎ এনিমোলিয়া, সেই এনিমোলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের সকল প্রাণী। তো এই সকল প্রাণী এনিমোলিয়া রাজ্যের মধ্যে টোটাল তারা মোট 33টি পর্বের মধ্যে বিভক্ত ছিল। সেই 33টি পর্বকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে মেজর আর একটা হচ্ছে নন মেজর। মানে একটা হচ্ছে তোমার প্রধান আর একটা হচ্ছে সহকারী। তাহলে এই যে প্রধান যে পর্বগুলা, সেই পর্বগুলা ছিল কয়টি? 9টি। সেই 9টি পর্বের মধ্যে আমরা 9টি পর্বই দেখেছিলাম। আজকে আমরা সেই 9টি পর্বের মধ্যে আমরা সেই 9টি পর্বের বিস্তারিত জানবো, হ্যাঁ। সেই 9টি পর্বের প্রাণীগুলা কি কি আছে, তাদের বৈশিষ্ট্য কি কি। এখন সেই 9টি পর্বে যাওয়ার আগে যারা যারা আগের ক্লাসে ছিল না, আজকে নতুন জয়েন করেছো তাদের জন্য, এবং হচ্ছে যারা গত ক্লাসে ছিলাও তাদের জন্য আসলে ওই যে 9টি পর্ব সেটাকে আমরা কিভাবে ক্লাসিফাই করেছিলাম সেই জিনিসটা আরেকটু রিকল করে দেওয়ার জন্য আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। ওকে, তার আগে আমি এই জিনিসটা একটু বলে নেই। গত ক্লাসেও বলেছিলাম যে আমাদের এই যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস প্রথম অধ্যায় বিজ্ঞানের, এখানে আমরা মোটামুটি এই 4টি টপিক পড়বো। 4টি টপিকের মধ্যে কি কি? প্রাণীবিন্যাস, শ্রেণীবিন্যাস ও দ্বিপদ নামকরণ, তারপরে হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাসের মধ্যে আমরা 9টি মেজর আর 24টি নন মেজর পর্ব দেখেছিলাম। তারপরে হচ্ছে 3 নম্বর ক্লাসিফিকেশন অফ মেজর ফাইলাম এনিমেলিয়ার, অর্থাৎ হচ্ছে এই যে 9টি মেজর ফাইলাম বা 9টি যে মেজর পর্ব আছে, প্রধান যে 9টি পর্ব আছে সেই পর্ব নিয়ে আমরা এখানে বিস্তারিত জানবো। আর সর্বশেষ হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ক্লাসিফিকেশন। সো নেসেসিটি বা প্রয়োজনীয়তা এই জিনিসটা আমরা দেখবো আসলে প্রাণী জগতের বা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাটা কি কি। তো প্রথমেই দেখো শ্রেণীবিন্যাসটাকে আমরা ওই যে প্রধান যে 9টি পর্বের কথা বলেছিলাম, সেই প্রধান 9টি পর্বকে, পর্বের ইংরেজিটা হচ্ছে ফাইলাম, মনে রাখবা। পর্ব মানে কি? ফাইলাম। তাহলে সেই প্রধান 9টি পর্ব বা ফাইলামকে আমরা ভাগ করেছি এই টোটাল এইভাবে। দেখো প্রথমেই কি আছে? পরিফেরা। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে বলতো? পরিফেরা। সো পরিফেরার পরে আমরা দেখতে পাচ্ছি নিডারিয়া। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, সর্বশেষে কর্ডাটা। তাহলে এই যে 9টা, পরিফেরা 1, নিডারিয়া 2, প্লাটিহেলমিনথিস 3, নেমাটোডা 4, অ্যানিলিডা 5, আর্থ্রোপোডা 6, মলাস্কা 7, একাইনোডার্মাটা 8, কর্ডাটা 9। তাহলে এই যে টোটাল 9টি পর্ব আছে, এই 9টি পর্বই হচ্ছে মেজর। এই 9টি পর্ব কি? অ্যানিমোলিয়া রাজ্যের মেজর ফাইলাম বা প্রধান 9টি পর্ব। এই 9টি পর্বের মধ্যে যে 9 নাম্বার যে পর্বটি, এই 9 নাম্বার পর্বটি শুধুমাত্র ভার্টিব্রাটা মানে মেরুদণ্ডী প্রাণীর পর্ব, ঠিক আছে। তাহলে এই 9 নাম্বার পর্বটাই একমাত্র ভার্টিব্রাটা অর মেরুদণ্ডী প্রাণীর পর্ব। মেরুদণ্ডী প্রাণী কারা? আমরা মানুষ, আমরাও মেরুদণ্ডী প্রাণী, যাদের মেরুদণ্ড আছে, যারা হচ্ছে মেরুদণ্ড সোজা করে চলাচল করে বা যাদের একটা স্ট্রাকচার আছে মেরুদণ্ড যুক্ত। তো এই যে কর্ডাটা পর্বের প্রাণীরাই হচ্ছে শুধুমাত্র কি বলতো? এরাই হচ্ছে ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা। আর বাকি যে টোটাল 8টা, এই যে 1 থেকে, হ্যাঁ, পরিফেরা থেকে ইকাইনোডার্মাটা পর্যন্ত, এই যে 8টি, এই 8টি পর্বকে আমরা নন ভার্টিব্রাটা বলি, তাই না? নন ভার্টিব্রাটা মানে হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীর পর্ব। অমেরুদণ্ডী প্রাণীর পর্ব। অমেরুদণ্ডী কারা? যাদের মেরুদণ্ড নেই। তো এই এই 1 থেকে 8 পর্যন্ত পর্বগুলো হচ্ছে সকল অমেরুদণ্ডী প্রাণীর পর্ব। আর শুধুমাত্র 9 নম্বর পর্বটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর পর্ব। মনে থাকবে তো? এটা এমসিকিউতে কিন্তু তোমাদের আসবে বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে, যে আসলে পাঠ্য বইয়ের কত থেকে কততম পর্ব পর্যন্ত অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব এবং কততম পর্ব মেরুদণ্ডী প্রাণীর পর্ব।
এই ধরনের প্রশ্ন আসলে তোমরা এভাবে উত্তর দিবা যে শুধু 9 হচ্ছে ভার্টিব্রাটা বা মেরুদণ্ডী, আর 1 থেকে 8 হচ্ছে নন ভার্টিব্রাটা বা অমেরুদণ্ডী। বুঝতে পেরেছো? ওকে, এরপরে দেখো এখানে আমাদের কর্ডাটা বা হচ্ছে যে মেরুদণ্ডী, এই মেরুদণ্ডী প্রাণীদের আবার 3টা সাব ফাইলাম আছে। সাব ফাইলাম, সাব ফাইলাম বা উপপর্ব। ফাইলাম মানে পর্ব, সাব ফাইলাম মানে উপপর্ব। তাহলে এই যে 3টি সাব ফাইলাম, তার মধ্যে প্রথম আমরা দেখতে পাচ্ছি ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ঠিক আছে, তাহলে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। আবার এই যে ভার্টিব্রাটা, এই ভার্টিব্রাটার আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করেছি ভার্টিব্রাটাকে। একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, রেপটাইলিয়া মানে সরীসৃপ, কন্ড্রিকথিস, এভিস মানে পক্ষীকুল, তারপরে হচ্ছে তোমার অস্ট্রিকথিস, মামালা মানে স্তন্যপায়ী, তারপর হচ্ছে অ্যাম্ফিবিয়া, তো উভচর। তাহলে এই যে টোটাল কয়টা, 1 2 3 4 5 6 7টা, এই 7টা ভাগে আমরা ভার্টিব্রাটা এই সাবফাইলামটাকে ভাগ করতে পারি। ভার্টিব্রাটা এটা যে ক্লাস, এই ক্লাসটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, আমরা হচ্ছে 7টা ভাগে ভাগ করতে পারি। কি কি? সাইক্লোস্টোমাটা, রেপটাইলিয়া, কন্ড্রিকথিস, এভিস, তারপরে অস্ট্রিকথিস, মামালিয়া এন্ড অ্যাম্ফিবিয়া। এতটুকু কি বুঝতে পেরেছো কিনা সবাই? কারো কোনো প্রবলেম থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। দেখতে পাচ্ছি অনেকেই নতুন জয়েন করেছো। যারা যারা নতুন জয়েন করেছো তাদের জন্য আমি একটু সংক্ষেপে বলে রাখতে চাচ্ছি যে আমাদের 8ম শ্রেণীর আজকে বিজ্ঞান ক্লাস। এই বিজ্ঞান ক্লাসের আমরা প্রথম ক্লাসটি অলরেডি নিয়েছি শ্রেণীবিন্যাসের উপরে। জীবজগতের শ্রেণীবিন্যাস, সেটার আমরা বেসিক ধারণা মোটামুটি পড়েছি। যে ওই ক্লাসে আমরা পড়েছিলাম কি কি, যে আমাদের এই দুনিয়াতে যত যত প্রাণী আছে সকল প্রাণীকে আমরা এনিমোলিয়া পর্বের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। এনিমালিয়া পর্বটা আসে থেকে? প্রাণী জগৎ থেকে। প্রাণী জগৎকে আমরা উদ্ভিদ জগৎ আর কি, সরি জীব জগৎ আর কি, জীব জগৎ বা হচ্ছে লিভিং ওয়ার্ল্ড যেটা বা লিভিং কিংডম, এটাকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। 5টা ভাগে বা 5টা রাজ্যে বিভক্ত করতে। প্রথমত আমরা 2টা সুপার কিংডমে ভাগ করি, সেই 2টা সুপার কিংডমকে আবার টোটাল 5টা রাজ্যে ভাগ করা যায়। তো প্রথমে 2টা সুপার কিংডমের মধ্যে নাম্বার 1 সুপার কিংডমের মধ্যে একটা মাত্র রাজ্যই ছিল, সেটা ছিল মনেরা। আর 2 নাম্বার সুপার কিংডমের মধ্যে কি কি ছিল? প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, এনিমেলিয়া, 4টা। এই 4টার একদম সর্বশেষ যেটা অ্যানিমেলিয়া, টোটাল রাজ্য হচ্ছে 5টার একদম সর্বশেষ যে রাজ্যটা অ্যানিমেলিয়া, সেই অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে সকল প্রাণীরা অন্তর্ভুক্ত। এই দুনিয়াতে যত প্রাণী আছে সকল প্রাণীরাই হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত। সেই অ্যানিমেলিয়া রাজ্যকে আবার টোটাল 33টি, কয়টি? 33টি পর্বে ভাগ করা যায়। সেই 33টি পর্বের মধ্যে 9টি পর্ব হচ্ছে মেজর এবং বাকি 24টি পর্ব হচ্ছে নন মেজর। তো এই যে মেজর যে 9টি পর্ব আছে, সেই মেজর 9টি পর্বই হচ্ছে এখানে দেওয়া আছে। এই যে ফাইলাম বা পর্ব, আমরা এই অ্যানিমেলিয়ার মধ্যে যে 33টি টোটাল পর্ব, তার মধ্যে প্রধান যে 9টি পর্ব, সেই 9টি পর্ব এখানে লিখেছি। 1 নম্বরে পরিফেরা, 2 নম্বরে নিডারিয়া, 3 নম্বরে প্লাটি হেলমিনথিস, 4 নম্বর পর্ব নেমাটোডা, 5 নম্বরে অ্যানিলিডা, 6 নম্বরে আর্থ্রোপোডা, 7 নম্বরে মলাস্কা, 8 নম্বরে একাইনোডার্মাটা এবং 9 নম্বরে কর্ডাটা। তো এই যে টোটাল 9টা পর্বের মধ্যে 1 থেকে 8 নম্বর পর্ব পর্যন্ত যে কয়টা পর্ব আছে, এই 8টা পর্ব হচ্ছে নন ভার্টিব্রাটা অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব। আর একমাত্র কর্ডাটা বা সর্বশেষ 9 নম্বর যে পর্বটি আছে সেটি হচ্ছে ভার্টিব্রাটা অথবা মেরুদণ্ডী প্রাণীদের পর্ব। আবার এই যে কর্ডাটা, এই কর্ডাটাকে আমরা 3টা সাবফাইলামে ভাগ করতে পারি: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটার মধ্যে আবার আমরা 7টা ভাগ দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে সাইক্লোস্টোমাটা, রেপটাইলিয়া, কন্ড্রিকথিস, এভিস, অস্ট্রিকথিস, মামালিয়া, অ্যাম্ফিবিয়া। বুঝতে পেরেছো? সো এখানে এই যে তোমাদের বইয়ে রেপটাইলিয়ার বাংলা অর্থ হচ্ছে সরীসৃপ দেওয়া আছে। সরীসৃপ, সরীসৃপ
তারপর এভিস মানে কি? পক্ষীকুল বা পাখি, যারা উঠতে পারে, পক্ষীকুল। মামালিয়া মানে কি? স্তন্যপায়ী, মানে আমরা মানুষ, স্তন্যপায়ী। শুধু কি মানুষই স্তন্যপায়ী জীব? স্তন্যপায়ী প্রাণী কি শুধু মানুষ একাই? আরো অনেক স্তন্যপায়ী প্রাণী আছে না? স্তন্যপায়ী প্রাণী কারা? যারা হচ্ছে মায়ের বুকের দুগ্ধ পান করে বড় হয়, তাদেরকে স্তন্যপায়ী প্রাণী বলে। স্তন্যপায়ী প্রাণী আর কারা কারা আছে একটু বলো তো, কেউ যদি জেনে থাকো একটু আমাকে কমেন্ট করে জানাও তো। আর অ্যাম্ফিবিয়া মানে উভচর, মানে সে ডাঙায়ও বসবাস করে, পানিতেও বসবাস করে। উভচর, উভচর প্রাণী, ঠিক আছে? উভচর প্রাণী মানে কি? যারা ডাঙাতেও বসবাস করে, যেমন কুমির ডাঙাতেও থাকে পানিতেও থাকে, ব্যাং ডাঙাতেও থাকে পানিতেও থাকে, এরা হচ্ছে উভচর। বুঝতে পেরেছো? তাহলে এই টোটাল 7টা ভাগে আমরা ভাগ করতে পারি এই ভার্টিব্রাটাকে, বা মেরুদণ্ডী প্রাণীদের যে ক্লাস আছে সেটাকে আমরা 7টা ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, মেধা বলেছো বাঘ, কুকুর, হ্যাঁ এরাও স্তন্যপায়ী প্রাণী। তারপরে ইরা বলেছো গরু, রাইট। কাউ, কাউ হচ্ছে তোমার মামালিয়া বা স্তন্যপায়ী প্রাণী। আচ্ছা, তারপরে V210 বলেছো ডগ ক্যাট, ইয়েস ডগ ক্যাট অলসো মামালিয়া। সাইবা বলেছো মোট পর্ব 33টা, তা তো যে নন মেজর তা আছে সেগুলো তো এখানে নাই, মানে এখানে কি শুধু 9টা পর্বই আছে সব মিলিয়ে? আশা করি, আচ্ছা হ্যাঁ আমি বুঝতে পেরেছি সাইবা, তুমি জিজ্ঞেস করেছো যে টোটাল যে 33টি পর্বের কথা আমি বলেছি, সেই 33টি পর্ব আসলে এখানে আছে কিনা, বা সেই 33টি পর্বের মধ্যে 9টা কিনা। হ্যাঁ, 33টি যে টোটাল পর্ব, তার মধ্যে আমাদের নন মেজর যে 24টা পর্ব আছে না, ওই নন মেজর 24টা পর্ব আমাদের না জানলেও চলবে, বা আপাতত আমাদের ক্লাস 8ম শ্রেণীর বিজ্ঞান বইয়ের জন্য আমাদের শুধুমাত্র এই মেজর যে 9টা পর্ব আছে, এই 9টা পর্ব জানলেই চলবে। আমাদের সিলেবাসে এই মোটামুটি এই মেজর যে 9টা পর্ব আছে, এই 9টা পর্বই আমরা জানবো। তোমরা যখন ভবিষ্যতে যদি ইন্টারমিডিয়েটে তোমরা যদি কেউ সায়েন্স নাও, হ্যাঁ যখন তোমরা ক্লাস 11-এ উঠবা, মানে এসএসসি পরীক্ষার পরে কলেজে যখন উঠবা, তখন যদি কেউ সায়েন্স নাও, তাহলে তোমাদের বায়োলজি থাকবে। বায়োলজির 2টা পার্ট থাকবে ইন্টারমিডিয়েটে। একটা হচ্ছে তোমার বোটানি বা বায়োলজি ফার্স্ট পেপার, আর একটা হচ্ছে জুওলজি অর্থাৎ বায়োলজি সেকেন্ড পেপার। তো তোমরা বায়োলজি সেকেন্ড পেপার, যেটা জুওলজি বলে অর্থাৎ প্রাণীবিজ্ঞান, সেই প্রাণীবিজ্ঞানের মধ্যে এই প্রত্যেকটা সম্বন্ধে টোটাল 33টির একদম বিস্তারিত, অর্থাৎ মেজর নন মেজর সবকিছুই তোমরা তখন বিস্তারিত জানতে পারবে। বাট আপাতত আমাদের 8ম শ্রেণীর জন্য শুধুমাত্র 9টা যে মেজর পর্ব আছে, এই মেজর পর্বগুলো জানলেই যথেষ্ট। বুঝতে পেরেছো? এইচপি বলেছিল ক্যাট কথা আটকে আসে। আচ্ছা, বাকিদেরও কি কথা আটকে আসে, নাকি বাকিদের কথা শুনতে প্রবলেম হচ্ছে না? আমাকে একটু জানাও তো। এটা কি আমার নেটের প্রবলেম? আমাকে একটু জানাও। মেধা উঠের কথা বলেছো, রাইট, উঠ। জিনিয়া কাউ বলেছো, ক্যাঙ্গারু বলেছো, ক্যামেল বলেছো, হ্যাঁ থ্যাংক ইউ। শোয়েব গট, থ্যাংক ইউ শোয়েব। আদিত্য টাইগার, কাউ, ওয়েল, ডগ, ক্যাট, ইয়েস থ্যাংক ইউ। নুসরাত, ওয়ালাইকুম আসসালাম। ইশিকা খরগোশ, থ্যাংক ইউ। দিহান, এস দিহান ক্লিয়ার বলেছিল, ওকে থ্যাংক ইউ। ভিভো, ওকে অল গুড, ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। নেট প্রবলেম, নো নেট প্রবলেম, ওকে। মেধা বলেছিল তো কথা আটকে আসে। আচ্ছা, তাহলে হয়তো তোমাদের যেখানে তোমরা আছো সেখানে নেটের প্রবলেম একটু হচ্ছে সম্ভবত। তোমরা একটু কাইন্ডলি নেট কানেকশনটা চেক করে নিবা। নুসরাত, সাউন্ড ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা যেখানে ছিলাম, তাসনিমা, ওয়ালাইকুম আসসালাম। ক্যাট কাউ টাইগার, থ্যাংক ইউ তাসনিমা। সাবরিন সাবা, হ্যাঁ কথা ঠিক আছে, ওকে ঠিক আছে। এইচপি ব্যাড বলেছিল, ওকে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা একটু বুঝলাম যে আসলে আমাদের যে প্রাণী জগতের মধ্যে টোটাল 33টি যে পর্ব আছে, তার মধ্যে আমরা প্রধান 9টি যে পর্বকে আমরা ক্লাসিফাই করলাম,
এবার আমরা এই 9টি পর্বের মধ্যে প্রত্যেকটি পর্বের বিস্তারিত জানবো। তার আগে আমি গত ক্লাসে একটা জিনিস পড়িয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা একটু দেখো। এই যে শ্রেণীবিন্যাস আসলে কি, শ্রেণীবিন্যাস থেকে তোমাদের অনেক সময় মানে জ্ঞানমূলক প্রশ্ন আসে, অথবা নাম্বার প্রশ্ন সৃজনশীলে, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন 2 মার্কসের জন্য এসে থাকে। তো যদি 2 মার্কসের জন্য কোনো প্রশ্ন আসে যে শ্রেণীবিন্যাস বলতে কি বুঝো, বা শ্রেণীবিন্যাস কেন প্রয়োজন, আমাদের শ্রেণীবিন্যাসটা কেন প্রয়োজন, ওয়াই, কেন পড়ি আমরা, এটা কেন লাগে আমাদের, তখন শ্রেণীবিন্যাসটা তোমরা ব্যাখ্যা করতে গিয়ে এখানে বেশ কয়েকটা লাইন আমি লিখে রেখেছি, ইম্পর্টেন্ট লাইন। তোমরা এখানের মধ্যে 3-4টা লাইন তোমরা পরীক্ষার খাতায় লিখবা যদি 2 মার্কসের জন্য কোশ্চেন আসে। আমাদের চারপাশে নানা ধরনের প্রাণী দেখা যায় যাদের গঠন এবং আকার একরকম না, আলাদা, ডিফারেন্ট ডিফারেন্ট। গরু, ছাগল, ভেড়া, মহিষ, হাঁস, মুরগি, সকল কিছুই তো প্রাণী, এক একটার গঠন এক এক রকম। সব প্রাণীর মেরুদণ্ড থাকে না, কিছু প্রাণীর আছে, কিছু প্রাণীর নেই। তো প্রাণীর কোন সব প্রাণীর আছে বলতো? 9 নাম্বার পর্ব, করডাটা পর্বের প্রাণীদের মেরুদণ্ড আছে, কিন্তু 1 থেকে 8 নাম্বার পর্বের প্রাণীদের মেরুদণ্ড নেই। তারপরে প্রাণীরা ভিন্ন ভিন্ন পরিবেশে বাস করে, তার মানে তাদের পরিবেশ ভিন্ন। যেমন কেউ আছে শুধু মাটিতে বাস করে, যেমন গরু। কেউ আছে শুধু পানিতে বাস করে, যেমন মাছ। কেউ আছে গাছে বাস করে, যেমন পাখি বা হচ্ছে কিছু সাপ, এরকম। প্রাণীদের খাদ্যাভ্যাস একরকম নয়। প্রাণীদের খাদ্যাভ্যাস কি সেম? সাপ যে খাবার খায়, মাছ কি একই খাবার খায়? পাখি যে খাবার খায়, বাঘ কি একই খাবার খায়? মানুষ যে খাবার খায়, গরু বা ছাগল কি একই খাবার খায়? খায় না। তার মানে প্রত্যেকটা প্রাণীর খাদ্যাভ্যাস ডিফারেন্ট, তাদের স্ট্রাকচার বা বাহ্যিক গঠন ডিফারেন্ট, এবং তাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ বলতে হচ্ছে তাদের শব্দ, তারা যেভাবে শব্দ উচ্চারণ করে, যেমন গরু যেভাবে ডাকে, কুকুর সেভাবে ডাকে না। আবার কুকুর যেভাবে ডাকে, ছাগল সেভাবে ডাকে না। প্রত্যেকটা প্রাণীর কণ্ঠ ভিন্ন, তাদের সবকিছুই ভিন্ন। চলাফেরার ধরনও ভিন্ন। চলাফেরার ধরন বলতে কেউ পা দিয়ে চলাফেরা করে, যেমন আমরা মানুষ, আমরা পা দিয়ে হেঁটে হেঁটে চলাফেরা করি। কেউ আছে যেমন তোমার হচ্ছে ওই যে সিলিয়া, নেমাটোডা পর্বের কিছু প্রাণী থাকবে, তারপর মলাস্কা পর্বের, তারা সিলিয়া দিয়ে চলাফেরা করে। উপাঙ্গ থাকবে কিছু, বিভিন্ন পর্বের প্রাণীরা উপাঙ্গ দিয়ে চলাফেরা করে। আবার কিছু স্থির থাকে, মানে চলাফেরাই করে না। হ্যাঁ, কিছু আছে প্রাণী বাট চলাফেরা করে না। আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম না যে যাহা কিছু চলাফেরা করতে পারে তাহা কিছুকেই আমরা প্রাণী বলি, আর যাহা কিছু চলাফেরা করতে পারে না তাহাকে আমরা কি বলি? উদ্ভিদ বলি। কিন্তু আমরা কিছু এক্সেপশন বা কিছু ব্যতিক্রম আমরা দেখব যে চলাফেরা করতে পারে না, নন মুভেবল, বাট সে হচ্ছে কি বলতো? প্রাণী। আবার চলাফেরা করতে পারে এরকম উদ্ভিদও আছে। পৃথিবীতে প্রাণীর সংখ্যা অত্যন্ত বেশি। প্রাণীর সংখ্যা অত্যন্ত বেশি, কত? প্রায় 13 লক্ষ। এটা এমসিকিউতে আসবে। আজ পর্যন্ত পৃথিবীতে কত সংখ্যক প্রাণী আবিষ্কৃত হয়েছে? প্রায় 13 লক্ষ বা 1.3 মিলিয়ন। এরপরে দেখো, এত বৈচিত্র্যপূর্ণ প্রাণী সম্পর্কে সহজে জানতে আমাদের শ্রেণীবিন্যাস প্রয়োজন। তাহলে শ্রেণীবিন্যাসটা কেন প্রয়োজন বুঝছো তো? যে শ্রেণীবিন্যাস হচ্ছে এই জন্য প্রয়োজন যে এই যে 13 লক্ষ প্রাণী এই দুনিয়াতে এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, এদের প্রত্যেকের নাম কি তুমি আলাদা আলাদা ভাবে মনে রাখতে পারবা? প্রত্যেকের বৈশিষ্ট্য কি তুমি আলাদা আলাদা ভাবে মনে রাখতে পারবা? প্রত্যেকের খাদ্যাভ্যাস, বাসস্থান, এগুলো তুমি আলাদা আলাদা মনে রাখতে পারবা না। এজন্য তোমাকে কি করতে হবে? তোমাকে কয়েকটা ক্লাসে ভাগ করতে হবে, যে এই ক্লাসের মধ্যে এতগুলা প্রাণী পড়ে, তাহলে এতগুলা প্রাণীর বৈশিষ্ট্য সেম। আবার এই অন্য একটা ক্লাসে আবার ডিফারেন্ট কিছু এনিমাল পড়বে যাদের বৈশিষ্ট্য আবার সেম। এরকম করে কয়েকটা ক্লাস বা কয়েকটা পর্বতে তোমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। এই পর্বতে ভাগ করলে তাহলে তাদের বৈশিষ্ট্য, তাদের আচার আচরণ জানাটা তোমার জন্য ইজিয়ার হয়ে যাবে, রাদার দেন তুমি যদি আলাদা আলাদা জানো তার থেকে, তাই না? সো এই জন্য আমাদের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা অপরিসীম। এরপরে আরো কিছু আছে, যেমন মিল অমিল বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণীদের ধাপে ধাপে সাজানোই হচ্ছে শ্রেণীবিন্যাস। আর শ্রেণীবিন্যাস বিদ্যা কাকে বলে? জীবজগৎ শ্রেণীবিন্যাসের বিজ্ঞানকে, হ্যাঁ, জীবজগৎ শ্রেণীবিন্যাসের বিজ্ঞানকে বলা হয় শ্রেণীবিন্যাস বিদ্যা। জীবজগতে আমরা শ্রেণীবিন্যাস করি যে পদ্ধতিতে, বা আমরা বিজ্ঞানের যে শাখায় এই শ্রেণীবিন্যাস নিয়ে পড়াশোনা করি তাকে ট্যাক্সোনমি কি বলে? ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। শ্রেণীবিন্যাস বিদ্যা বলে। এটা ক নম্বরে আসবে? প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ। তাহলে প্রজাতি কি? শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ। আমরা শ্রেণীবিন্যাসের ধাপগুলো দেখবো আস্তে আস্তে, সামনেই দেখবো। তখন আমরা দেখবো যে প্রথমে তোমার কি আছে? পর্ব আসে, তারপরে হচ্ছে তোমার ক্লাস, অর্ডার, হ্যাঁ,
তারপর জেনাস, স্পিসিস, অনেকগুলো ধাপ আছে। তো সবচেয়ে নিচের ধাপটা হচ্ছে তোমার স্পিসিস বা প্রজাতি। প্রাণীর শ্রেণীবিন্যাসের ধাপে ধাপে বৈশিষ্ট্য অনুযায়ী করা হয়। প্রাণীর শ্রেণীবিন্যাসটা আসলে কিভাবে করা হয়? প্রথমে দেখা হয় সে কোন পর্বের প্রাণী, তারপরে তার উপপর্ব কি, তারপরে তার অন্যান্য বৈশিষ্ট্য, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করে, মানে তার বৈশিষ্ট্যের উপর ভাগ করে তাকে শ্রেণীবিন্যাস করা হয়। শ্রেণীবিন্যাসে অ্যারিস্টটল, জন রে ও ক্যারোলাস লিনিয়াসের অবদান গুরুত্বপূর্ণ। তাহলে এই অধ্যায়, আমরা বিজ্ঞানের যখনই একটা অধ্যায় পড়বো তখনই ওই অধ্যায় সংশ্লিষ্ট বিজ্ঞানীদের নাম আমরা পড়ে নিব, যে ওই অধ্যায় রিলেটেড কোন বিজ্ঞানী কি অবদান রেখেছেন। যেমন আমরা যখন আলোর চ্যাপ্টার পড়বো তখন আমরা আলোক বিজ্ঞানী তার নাম পড়বো। আমরা যখন বল চ্যাপ্টার পড়বো তখন আমরা নিউটনের নাম পড়বো। আমরা যখন তড়িৎ চ্যাপ্টার পড়বো তখন আইনস্টাইন বা ওহমের নাম পড়বো। তারপর এরকম প্রত্যেকটা অধ্যায়ে আমরা হচ্ছে কিছু বিজ্ঞানীদের নাম পড়বো, যেই বিজ্ঞানীরা ওই অধ্যায় রিলেটেড পড়াশোনাতে তাদের জ্ঞান কন্ট্রিবিউশন করেছেন বা করেছিলেন। তো তার মধ্যে আমাদের এই অধ্যায় রিলেটেড আমরা তিনজন বিজ্ঞানীর নাম জানবো। অ্যারিস্টটল, এই অ্যারিস্টটলকে বলা হয়, মনে রাখবা, এই অ্যারিস্টটলকে বলা হয় জীববিদ্যার জনক, জীববিজ্ঞানের জনক। আমরা কি পড়তেছি, আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি এটা কিন্তু জীববিজ্ঞানের একটি অধ্যায়, তাই না? জীববিজ্ঞানের একটি অধ্যায়। আমরা এই বিজ্ঞান বইয়ে টোটাল 3টা ক্যাটাগরিতে আমরা অধ্যায়গুলো ভাগ করব। একটা হচ্ছে জীববিজ্ঞানের অধ্যায়, প্রধানত দুইটা, একটা জীববিজ্ঞানের অধ্যায় আর একটা হচ্ছে ভৌত বিজ্ঞানের অধ্যায়। জীববিজ্ঞান আর ভৌত বিজ্ঞান। জীববিজ্ঞান মানে যাদের প্রাণ আছে বা যাদের জীবন আছে তাদের নিয়ে যে পড়াশোনা করব যে সকল অধ্যায়, ওইগুলোই হবে জীবন বিজ্ঞান বা জীববিজ্ঞানের অধ্যায়। আর ভৌত বিজ্ঞান মানে হচ্ছে যাদের জীবন নেই মানে অবজেক্ট, হ্যাঁ, মানে নন লিভিং অর্গানিজম যারা বা নন লিভিং অবজেক্ট যারা, যাদের প্রাণ নেই, ওই সকল জিনিস নিয়ে মানে বস্তু নিয়ে আমরা পড়বো, সেটা হচ্ছে তোমার ভৌত বিজ্ঞান বা ইংরেজিতে বলা হয় ফিজিক্যাল সায়েন্স। আর জীবন বিজ্ঞান যেটা, এটা হচ্ছে লাইফ সায়েন্স। তাহলে এই অধ্যায়টি আমাদের লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞানের মধ্যে পড়েছে। আবার আমরা যখন বল নিয়ে পড়বো, গতি নিয়ে পড়বো, আলো নিয়ে পড়বো, বিদ্যুৎ নিয়ে পড়বো, এগুলা, তারপর এসিড ক্ষার, অম্ল ক্ষার সমতা, এগুলা কি জীবন আছে? এইসব জিনিসের জীবন আছে নাকি? নাই। এইগুলা যাবে ভৌত বিজ্ঞানের আন্ডারে, মানে ফিজিক্যাল সায়েন্সের আন্ডারে। বুঝতে পেরেছো তো? তো মনে রাখবা, এই লাইফ সায়েন্সের জনক বলা হয় কাকে? বা জীবন বিজ্ঞান বা জীববিজ্ঞান বা বায়োলজি, এই বায়োলজির জনক হচ্ছে অ্যারিস্টটল, বা এটাকে বলা হয় ফাদার অফ বায়োলজি। কি বলা হয়? ফাদার অফ বায়োলজি। জন রে, তারপর ক্যারোলাস লিনিয়াস, ইনি হচ্ছেন কি বলতো? ইনি হচ্ছেন, এই যে নিচেই লেখা আছে, ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তাহলে এই যে শ্রেণীবিন্যাস আমরা পড়তেছি না, এই শ্রেণীবিন্যাস এত পড়া পড়লাম, 33টি পর্বের মধ্যে মেজর নন মেজরে ভাগ করলাম, এত ক্লাসিফিকেশনের শুরুটা কে করছিলেন? এত ক্লাসিফিকেশন বা এই যে একজন মানুষ যে এইটার প্রয়োজনীয়তা বোধ করেছিলেন যে আমরা প্রত্যেকটা প্রাণীর নাম আলাদা আলাদা ভাবে তাদের মনে রাখা আমাদের জন্য কষ্টকর, আমরা কি করব, আমরা বিভিন্ন ক্লাস বা গ্রুপে ভাগ করে তারপর আমরা পড়ব। এই ভাবনাটা সর্বপ্রথম ভাবছিলেন এই সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এই ক্যারোলাস লিনিয়াসকে এই জন্য বলা হয় শ্রেণীবিন্যাস বিদ্যার জনক বা দ্য ফাদার অফ ট্যাক্সোনমি, শ্রেণীবিন্যাস বিদ্যার জনক। বুঝতে পেরেছো? সো এইটাও এমসিকিউতে আসবে, তোমাদের পরীক্ষায় এটা এমসিকিউতে আসবে যে ক্যারোলাস লিনিয়াস কে ছিলেন, অথবা শ্রেণীবিন্যাস বিদ্যার জনক কে ছিলেন? অ্যান্সার হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। সো এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি তারপরে দ্বিপদ নামকরণটা একটু দেখিয়ে তারপরে আমরা পরবর্তী টপিকসে চলে যাব। এইচ দিহান বলেছো রেকর্ড ক্লাস কোথায় পাবো? আচ্ছা, তোমাদের যখন মূল ক্লাস শুরু হয়ে যাবে নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ তোমাদের মেইন ক্লাস শুরু হয়ে যাবে। মেইন ক্লাস বলতে পেইড ক্লাস, যারা হচ্ছে পেইড স্টুডেন্ট আছো, ভর্তি হয়েছে এডু পরিবারে, তাদের পেইড ক্লাস হচ্ছে নেক্সট উইক থেকে শুরু হবে। তো যখনই তোমাদের পেইড ক্লাস শুরু হবে ওইগুলার হচ্ছে ফেসবুকে বা ইউটিউবে যাবে না, ওইগুলো হচ্ছে তোমাদের শুধুমাত্র যারা ভর্তি হবে শুধুমাত্র এই ক্লাসগুলো তারাই করতে পারবে। আর তারা ওয়েবসাইটের অ্যাক্সেস পাবে, ওই প্রত্যেকেই হচ্ছে ওয়েবসাইটের অ্যাক্সেস পাবে, ওই ওয়েবসাইটে গেলে তুমি রেকর্ড করা ক্লাসগুলো দেখতে পাবে। বুঝতে পেরেছো? দিহান বলেছো বুঝতে পেরেছো, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। কোন স্লাইডটা এসএস নিবা নুসরাত, আমাকে একটু বলো। আগের স্লাইডটার যদি এসএস নিতে চাও তাহলে এইটা। শোয়েব জি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ। মেধা
ওয়াইফাই তো ফুল আছে, তাও আপনার কথা আর স্ক্রিন আটকে আসে। আচ্ছা, আমার কথা আর স্ক্রিন আটকে আছে, এটা কি শুধু মেধাই ফিল করছো নাকি বাকিরাও ফিল করছো? আমাকে একটু বলো তো। তাসনিমা ক্লিয়ার, থ্যাংক ইউ। সাবরিনা ক্লিয়ার, শোয়াইব ঠিক আছে, ওকে। ইরা বলেছো ক্লিয়ার, থ্যাংক ইউ। সাউন্ড ক্লিয়ার, ঠিক আছে। মেহেক, মেহেক কথা কথা আটকে আসে, এখন কি ঠিক আছে? মেহেককে সম্ভবত আমি গত বছর মেহেক আমার সাথে কোনো একটা ক্লাস করেছিল, হয়তো মেহেকের নামটা আমার মনে আছে, নাকি মেহেক নতুন? আমাকে একটু জানাও তো মেহেক, তুমি কি নতুন ভর্তি হয়েছো নাকি গত বছর তুমি এডু পরিবারে ছিলা? নুসরাত বলেছো স্যার সাউন্ড এন্ড স্ক্রিন ক্লিয়ার, থ্যাংক ইউ। সোহা ক্লিয়ার, ওকে সোহা। ইফাজ স্ক্রিন আনক্লিয়ার, স্ক্রিন কি আনক্লিয়ার বলো তো? স্ক্রিন কি ঝাপসা এরকম কিছু বলো তো? স্ক্রিন তো ক্লিয়ার থাকারই কথা, স্ক্রিন ক্লিয়ার থাকার তো কথা। ব্রাইটনেসটা বেশি তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। স্ক্রিন ক্লিয়ার, একজন বলেছো ব্রাইটনেস বেশি। ইলহাম অল ওকে, ওকে। আচ্ছা, ম্যাক্সিমাম বলতেছো অল ক্লিয়ার, দু একজনের হয়তো একটু ইস্যু হচ্ছে, তারা একটু কাইন্ডলি আবার একটু নেট কানেকশনটা একটু চেক করে দেখো ঠিক আছে কিনা। কোন স্লাইডটার প্রশ্ন? মৌসুমী ইয়াসমিন সোহা, তুমি যদি এই স্লাইডটার কথা বলো, এই স্লাইডটা থেকে 3 রকম প্রশ্ন হইতে পারে। 2 ধরনের এমসিকিউ হইতে পারে, এক ধরনের সিকিউ এর শর্ট কোশ্চেন, দ্যাট মিন্স অনুধাবনমূলক প্রশ্ন 2 মার্কসের জন্য যেটা আসে, সেটা হতে পারে এরকম যে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কেন, বা শ্রেণীবিন্যাস কাকে বলে ব্যাখ্যা করো, এভাবে। আর এমসিকিউ তে আসতে পারে যে ট্যাক্সোনমির জনককে, শ্রেণীবিন্যাস বিদ্যার জনককে। অ্যান্সার হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। জীববিজ্ঞানের জনককে? অ্যারিস্টটল। তারপরে হচ্ছে তোমার আহ শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ কোনটি? প্রজাতি। এভাবে এমসিকিউ প্রশ্ন হতে পারে। ওকে, আচ্ছা এরপরের স্লাইডটা দেখো। দ্বিপদ নামকরণ বা বায়োনোমিয়াল নোমেনক্লেচার। বায়োনোমিয়াল নোমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ। দ্বিপদ, দেখো আমরা একটু কথাটাকে ভাঙি। দ্বিপদ, এই দ্বিপদ কথাটাকে ভাঙলে আমরা কি পাই বলতো? দ্বি মানে কি? দ্বি, দ্বি মানে কি বলতো? দুই। আর পদ মানে তো বুঝুই, দুই পদ মানে কি? দুইটা পদ থাকবে। পদ কাকে বলে? বাংলা ব্যাকরণে তোমরা পড়েছো না? পদ কাকে বলে বলো তো? একাধিক শব্দ, একাধিক অক্ষর মিলে যে একটি শব্দগুচ্ছ তৈরি হয় তাকেই তো পদ বলে, নাকি? আচ্ছা, ব্যাকরণে আমি একটু দুর্বল, কেউ যদি পদের সংজ্ঞা জেনে থাকো আমাকে একটু জানাও যে আসলে বাংলা ভাষায় পদ কাকে বলে। বাট ম্যাথমেটিক্সে পদ কাকে বলে সেটা আমি তোমাকে একটু দেখাই, এটা হয়তো অনেকেই জানো। ধরো আমরা একটা সমীকরণ নিচ্ছি, সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস -8 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস 2x -8 ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন। এটা কি একটা ইকুয়েশন, তাই না? ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন মানে কি? গাণিতিক সমীকরণ। আরো যদি স্পেসিফিক ভাবে বলতে চাই, দিস ইজ অ্যান অ্যালজাব্রিক ইকুয়েশন, বীজগাণিতিক সমীকরণ, তাই না? এই বীজগাণিতিক সমীকরণের মধ্যে এক্স স্কোয়ার এটা একটা পদ, এটা কি একটা পদ। 2x এটাও কি একটা পদ। 8 এটাও কি একটা পদ। তাহলে এই একাধিক পদের সমন্বয়ে একটা রাশি গঠন হয়। আর একটা রাশির যখন দুইটা পক্ষ থাকে, একটা বাম পক্ষ একটা ডান পক্ষ, তখন সেটাকে আমরা সমীকরণ বলি, তাই না? তো ম্যাথমেটিক্যালি পদ হচ্ছে এটা। আর ব্যাকরণে পদ কি বলতো? ব্যাকরণে পদ যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, ব্যাকরণে পদ যেটা দাঁড়াবে
ব্যাকরণের পদ যেটা দাঁড়াবে সেটা হচ্ছে একটা নামের, ধরো হোমো স্যাপিয়েন্স, স্যাপিয়েন্স, এটা কার বৈজ্ঞানিক নাম? এটা হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম। মানুষের বৈজ্ঞানিক নামে এটা একটা পদ, এটা একটা পদ, এটা কি একটা পদ, এটা একটা পদ, তাই না? তার মানে এই যে দুইটা পদ নিয়ে একটা নাম গঠন হইল, দুইটা পদ নিয়ে একটা নাম গঠন হইল, এটাকে কি বলা হয়? এটাকেই বলা হয় দ্বিপদ নামকরণ। এটাকে কি বলা হয়? দ্বিপদ নামকরণ। বুঝতে পেরেছো? দ্বিপদ নামকরণ মানে হচ্ছে এখানে দুইটা পদ থাকবে, একটা নামের দুইটা পদ থাকবে। যেমন তোমাদের অনেকের নাম আছে না, মোহাম্মদ তৌকির আহমেদ, তাহলে তৌকির একটা পদ, আহমেদ একটা পদ, তৌকির আহমেদ নিয়ে একটা নাম গঠন হয়েছে। আবার শুয়াইব আহমেদ, শুয়াইব আহমেদ মানে কি? শুয়াইব হচ্ছে একটা পদ, আহমেদ হচ্ছে আরেকটা পদ, তাহলে শুয়াইব আহমেদ মিলে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখেছিলাম, শুয়াইব আহমেদ মানে কি বলতো? শুয়াইব আহমেদ মানে হচ্ছে আরেকটি পদ, তাই না? মানে এটা একটা নাম, পুরো একটা নাম। এগুলা তোমরা লিখে রাখতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এই যে স্লাইডের স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা লিখেও রাখতে পারো। আর তোমাদের যারা ভর্তি হয়েছো, পেইড ক্লাসে আছো, তাদেরকে তো এই অধ্যায়গুলো আবারও আমি শুরু থেকেই করাবো, একদম ডিটেলসে করাবো ইনশাল্লাহ। তখনও তোমরা লেকচার শিট সহ যখন পেয়ে যাবো তখন তো এগুলো পাবাই। সো এগুলো চাইলে লিখে রাখতে পারলে ভালো, কারণ তোমার আগে আগেই পড়া হয়ে যাবে। এগুলো যখন আমি মেইন ক্লাসে তোমাদের পড়াবো তখন তোমাদের কাছে এগুলো একদম ইজিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো? যদি কেউ আগে আগে লিখে রাখো। তাহলে দেখো দ্বিপদ নামকরণ হচ্ছে, দেখো কি, লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস, ইনি দ্বিপদ নামকরণ পদ্ধতি চালু করেন। তাহলে বায়োনোমিয়াল নোমেনক্লেচার আর দ্বিপদ নামকরণের জনক হচ্ছে কে? ক্যারোলাস লিনিয়াস। কে? ক্যারোলাস লিনিয়াস। বৈজ্ঞানিক নাম দুইটি অংশের থাকে। বৈজ্ঞানিক নাম সবসময় কয়টি অংশের থাকে বলতো? দুইটি অংশের। একটা হচ্ছে গণের নাম আর একটা হচ্ছে প্রজাতির নাম। একটা হচ্ছে গণের নাম আর একটা হচ্ছে প্রজাতির নাম। এই যে মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো স্যাপিয়েন্স। হোমো হচ্ছে একটা পদ, স্যাপিয়েন্স হচ্ছে আরেকটা পদ। বৈজ্ঞানিক নাম ল্যাটিন বা ইংরেজি ভাষায় লেখা হয়। কোন ভাষায় লেখা হয়? ল্যাটিন ভাষায় অথবা ইংরেজি ভাষায় লেখা হয়। তাহলে এবং এই দ্বিপদ নামকরণের একটা পদ্ধতির মধ্যে এটাও একটা নিয়ম, যে এটা কি হবে বলতো? ইটালিক ফর্মে লিখতে হবে। ইটালিক ফর্মে লিখতে হবে। ইটালিক ফর্মে লিখতে হবে। ইটালিক ফর্মে লিখতে হবে মানে কি? ইটালিক ফর্মটা হচ্ছে একটু বাঁকা বাঁকা। এই যে আমি হোমোসেপিয়েন্সটা এভাবে লিখেছি, দেখো তো এই দুইটা হোমোসেপিয়েন্সের মধ্যে পার্থক্য আছে কিনা? এই যে হোমোসেপিয়েন্সটা আমি লিখলাম আর আগের যে এই যে হোমোসেপিয়েন্স, এই দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা দেখো তো। সো যখন তুমি ইটালিক ফর্মে লিখবা তখন নিচে আর দাগ দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যখন তুমি ইটালিক ফর্মে লিখবা না, মানে সোজা লিখবা, ইংরেজি ফর্মে লিখবা, তখন তোমার এই যে নামের নিচে দাগ দিতে হবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আরেকটা নিয়ম, বৈজ্ঞানিক নাম লেখার আরেকটা নিয়ম। এই বৈজ্ঞানিক নাম লেখাটা আসছে কোত্থেকে বলতো? এই বৈজ্ঞানিক নাম লেখাটা আসছে হচ্ছে তোমার এই যে দ্বিপদ নামকরণের মধ্যে। দ্বিপদ নামকরণের মাধ্যমে আমরা কি করি? কোন একটা জীবের বৈজ্ঞানিক নাম বা সায়েন্টিফিক নাম লিখি। সায়েন্টিফিক নামটা কেন দরকার? তুমি মানুষ, আমি মানুষ, ব্যাং, কবুতর, সাপ, বাঘ, সিংহ, হাতি, প্রত্যেকটা এনিমলেরই একটা ইংরেজি নাম থাকে, একটা বৈজ্ঞানিক নাম থাকে। তাহলে এই যে বৈজ্ঞানিক নাম বা সায়েন্টিফিক নেম, এই সায়েন্টিফিক নেমটা আমরা ইটালিক ফর্মে লিখব এবং এখানে আমরা ল্যাটিন ভাষা থেকে এই নামগুলো আসবে, ইটালিক ফর্মে লিখবো। আর যদি ইটালিক ফর্মে না লিখি তাহলে হচ্ছে নিচে নামের নিচে দাগ দিতে হবে, স্ল্যাশ দিতে হবে। বুঝতে পেরেছো? ইয়েস, নুসরাত লিখেছো, ইটালিক ফর্মে লিখেছো হোমোস্যাপিয়েন্স। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ হোমোস্যাপিয়েন্স তাসমিয়াও লিখেছো এভাবে কিনা? রাইট তাসমিয়া, তুমি যেভাবে লিখেছো ইটালিক ফর্মে ওভাবেই। আচ্ছা, এবার দেখো শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাটা কি? শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা হচ্ছে লক্ষ লক্ষ প্রাণী আলাদাভাবে শনাক্ত করা সম্ভব নয়। এটা তো আমরা শুরুতেই বলে নিয়েছি। শ্রেণীবিন্যাস পদ্ধতির মাধ্যমে প্রাণী শনাক্ত করা সহজ। একটি প্রাণী শনাক্ত করতে 60টি ধাপ অনুসরণ করতে হয়। কয়টি ধাপ অনুসরণ করতে হয়? 60টি ধাপ। এই 60টি ধাপ সম্বন্ধে আমরা পরবর্তীতে জানবো। প্রয়োজনে পর্বকে
উপপর্বতে ভাগ করা হয়, ফাইলামকে সাবফাইলামে ভাগ করা হয়। শ্রেণীবিন্যাসের মাধ্যমে অল্প সময়ে ও অল্প পরিশ্রমে, এই দুইটা ওয়ার্ড মনে রাখবা, অল্প সময় এবং অল্প পরিশ্রম, আমরা কি করতে পারি, প্রাণী জগৎ সম্পর্কে জানতে পারি। নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য। তাহলে এই দুইটা লাইন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ডিফাইন করতে গেলে তোমার এই দুইটা লাইন তুমি যদি ভালো মতো লিখতে পারো, তুমি কিন্তু 1 মার্কস অনায়াসেই পেয়ে যাবা। যে শ্রেণীবিন্যাসের মাধ্যমে খুব অল্প সময়ে এবং অল্প পরিশ্রমে আমরা সকল প্রাণী জগৎ সম্পর্কে জানতে পারি। আর নতুন প্রজাতি শনাক্ত করতে আমাদের শ্রেণীবিন্যাস খুব বেশি হেল্প করে, বা এটা অপরিহার্য, এটা লাগবেই। প্রাণীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায় এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে। প্রাণীকুলে বিবর্তন ও পরিবর্তন, দুইটা ওয়ার্ড, বিবর্তন একটা ওয়ার্ড, পরিবর্তন একটা ওয়ার্ড। বিবর্তন মানে কি? হোয়াট ইজ এভলিউশন অর বিবর্তন? বিবর্তন মানে হচ্ছে এক প্রজন্ম থেকে মডিফাই হইতে 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 সেটা ডিফারেন্ট একটা প্রজন্মতে চলে যায়। যেমন ধরো তোমার যিনি দাদা ছিলেন, তার দাদা, তোমার দাদার দাদা, তো ওই দাদার কিছু বৈশিষ্ট্য তোমার দাদার ভিতরে ছিল, তোমার দাদার কিছু বৈশিষ্ট্য আবার তোমার ভিতরে থাকবে বা তোমার বাবার ভিতরে থাকবে, কিন্তু সব বৈশিষ্ট্য থাকবে না। তাহলে এই যে বৈশিষ্ট্যের একটা চেঞ্জ হচ্ছে, ধরো তোমার দাদার একটা স্বভাব ছিল যে সে ঘুমের মধ্যে নাক ডাকতো। কি করতো? ঘুমের মধ্যে নাক ডাকতো। তো সেই বৈশিষ্ট্যটা একটু মডিফাই হয়ে তোমার দাদাতে কিভাবে চলে আসলো, যে তোমার দাদা হচ্ছে ঘুম ছাড়াই নাক ডাকে। যদিও এটা কেউ ডাকে না, ধরো ঘুম ছাড়াই নাক ডাকে। আবার সেটা আরেকটু মডিফাই হয়ে তোমার মধ্যে আসলো, তুমি কি করো? তুমি ঘুমের মধ্যেও নাক ডাকো, ঘুম ছাড়াও নাক ডাকো। তাহলে এই যে পরিবর্তন বা এই যে এক একটা মডিফিকেশন, এটাই হচ্ছে বিবর্তন। আর পরিবর্তন মানে কি? যে একটা জিনিস ছিল ওইটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে আরেকটা জিনিস হয়েছে। ধরো আগে তোমার দাদা বা তোমার দাদার যিনি দাদা ছিলেন, ওনাদের আমলে মানুষজন বেঁচে ছিলেন, ধরো ওনাদের গড় আয়ু ছিল নিয়ার অ্যাবাউট 100 ইয়ার্স, 100 বছরের মতো তারা বেঁচে ছিলেন। বাট এখনকার মানুষ কি খুব সহজে 100 বছর বাঁচে না, 70 or 60, তাই না? গড় আয়ু মানুষের কমে গিয়েছে না? তাহলে এই যে গড় আয়ু যে কমে গিয়েছে, এটা একটা বিশাল চেঞ্জ হয়েছে, এটা একটা পরিবর্তন। তাহলে এই যে বিবর্তন পরিবর্তন, এইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারি এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে। বুঝতে পেরেছো? অসংখ্য প্রাণীকে নির্দিষ্ট নিয়মে গোষ্ঠীভুক্ত করা যায়। গোষ্ঠীভুক্ত মানে কি? যে এই গোষ্ঠীর প্রাণীরা একটা নির্দিষ্ট ধর্ম মেনে চলে বা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের অধিকারী তারা। যেমন বাঘ, এই বাঘের মধ্যে অনেকগুলা মানে ভ্যারাইটি আছে না? সাদা বাঘ, আফ্রিকান বাঘ, তারপরে রয়্যাল বেঙ্গল টাইগার মানে এই এশিয়ান বাঘ, অনেকগুলা ভ্যারিয়েশন আছে। বাট প্রত্যেকটা বাঘেরই একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে তারা মাংসাশী। মানে মাংস খায় তারা, র মিট, কাঁচা মাংস খায়। এইটা কি কোথাও তুমি চেঞ্জ পাবা? এমন কোন বাঘ পাবা যেটা ঘাস খায়? বাঘ কি কখনো ঘাস খায়? খায় না। বাঘের ধর্মই হচ্ছে কি খাওয়া? মাংস খাওয়া। আবার এমন কোন গরু তুমি পাবা যেটা মাংস খায়? না। গরু বা হচ্ছে যারা তৃণভোজী, তো তারা কি করে? তারা হচ্ছে সবসময় ঘাসই খায়। তো এই যে তুমি যত গরু পাবা, অস্ট্রেলিয়ান গরু বলো, তারপরে বাংলাদেশি গরু বলো, আফ্রিকান গরু বলো, সব গরুরই কিন্তু একটা নির্দিষ্ট ধর্ম হচ্ছে তারা ঘাস খাবে। তো এই জিনিসগুলাই হচ্ছে আমরা এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে জানতে পারি। এরপরে দেখো, প্রাণীদের মধ্যে মিল অমিলের ভিত্তিতে সম্পর্ক নির্ধারণ করা সম্ভব। একটা প্রাণীর মধ্যে মিল আর অমিল, যেমন অনেকে অনেকে বিড়াল পুষে থাকো হয়তো, তো বিড়ালকে বলে বাঘের মামা না বাঘের মাসি বলে, মজা করে, তাই না? বিড়ালকে বাঘের মাসি বলে। আমাদের মোতাকাব্বির স্যার চলে এসেছেন পরবর্তী ক্লাস নেওয়ার জন্য। তোমার কোন ক্লাস এরপরে? ক্লাস 6। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি। এইটা বসো। ক্লাস নাই। এই যে তোমাদের মোতাকাব্বির স্যার, বসো। ওকে, তাহলে যেটা বলছিলাম, এই যে ধরো বিড়াল আর বাঘ, এদের মধ্যে আসলে মিল কি? বিড়ালের কয়টা পা থাকে মোতাকাব্বির? 4টা। বাঘের কয়টা পা থাকে? 4টা। তাহলে এই হচ্ছে মিল।
আর অমিল কোথায়? অমিল হচ্ছে বিড়াল হচ্ছে খুবই ছোট একটা প্রাণী, তার গায়ে শক্তি কম, সে চাইলে একটা মানুষকে ভক্ষণ করতে পারে না বা একটা হরিণকে ভক্ষণ করতে পারে না, কিন্তু সেও মাংসাশী, সেও মাংস খায়। বাট ডিফারেন্সটা কোথায়? যে বাঘ হচ্ছে বড় শিকার করে মাংস খাবে, আর বিড়ালকে হচ্ছে ছোট, যেমন ইঁদুর, ইঁদুর সে খেয়ে থাকে সর্বোচ্চ পরিমাণে, তাই না? এটা খেয়ে থাকে। আর কিছু আছে বন্য বিড়াল, যেগুলো ধরো আরেকটু বড় সাইজের মাংসাশী প্রাণী। সো এই যে কিছু মিল আছে, কিছু অমিল আছে, এই মিল অমিল গুলাও কিন্তু আমরা এই যে প্রাণীদের মিল অমিলের যে ভিত্তিতে আমরা যে সম্পর্ক নির্ধারণ করতে পারি, এটাও কিন্তু শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা করে থাকি। তারপরে দেখো, প্রাণী জগৎ সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করার সম্পর্ক সম্ভব। এই দুইটা ওয়ার্ড মনে রাখবা, সামগ্রিক এবং পরিকল্পিত। সামগ্রিক এবং পরিকল্পিত জ্ঞান আসলে বলতে কি বোঝায়? বলতে বোঝায় যে একটা প্রাণীর বাসস্থান থেকে শুরু করে, মানে সে কোথায় বাস করে, সে কি জলে বাস করে নাকি স্থলে বাস করে নাকি আকাশে বাস করে, এই আবাসস্থল থেকে শুরু করে তার খাদ্যাভ্যাস, তার জীবন ধারণ এবং তার আচার আচরণ, সবগুলো সম্বন্ধে আমরা জ্ঞান যদি পাই, তাহলে সেটাই হবে সামগ্রিক এবং পরিকল্পিত জ্ঞান, যেটা আমরা পেতে পারি শ্রেণীবিন্যাসের মাধ্যমে। এটার একটা উদাহরণ হচ্ছে, এককোষী প্রাণী এক পর্বে থাকবে এবং বহুকোষী প্রাণীরা 9টি পর্বে বিভক্ত থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার মানে বুঝাইলো যে তোমার ওই যে বহুকোষী প্রাণী মানে কারা? আমরা একটু আগে যে মেজর ফাইলাম গুলা যেগুলো দেখলাম না, মেজর ফাইলাম, এই মেজর ফাইলাম গুলা মূলত অ্যানিমালিয়ার মধ্যে থাকে, তাই না? আর ওই যে এককোষী যে জীব আছে, এই এককোষী জীবেরা কোন সুপার কিংডমে থাকে কেউ বলতে পারবা? আমি গত ক্লাসে পড়িয়েছিলাম, সুপার কিংডম 1 এর মধ্যে একটা মাত্র রাজ্য আছে, যে রাজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে সকল এককোষী প্রাণী বা এককোষী জীব। প্রাণী বলা ভুল হবে, জীব, এককোষী জীব। তাহলে ওই এককোষী জীবেরা একটা পর্বে, আর বহুকোষী জীবেরা হচ্ছে 9টি পর্বে। 9টি পর্ব কি কি আমি অলরেডি দেখিয়েছি তোমাদের। তাহলে সেই একটি পর্বের নাম কে কে বলতে পারবে? আমি একটু চেক করছি। নুসরাত বলেছে, স্যার আমি আমার দাদুকে দেখি নাই, ইভেন আমার আব্বু দেখি নাই। ও সো স্যাড নুসরাত, শুনে খারাপ লাগলো। ইফাজ বলেছো সাউন্ড আনক্লিয়ার। আচ্ছা, সাউন্ড আশা করি এখন ক্লিয়ার শোনা যাবে। আদিত্য লিখেছিলা হোমোসেপিয়েন্স, ইটালিক ফর্মে লিখেছিলা। ওকে, নূরে জান্নাত, তুমি বোর্ডের এসএস নিবা? ওকে নাও, আমি সাইড হয়েছি, তুমি চাইলে এখন এসএস নিতে পারো। ইরা বলেছো ফাঙ্গি। নো ইরা, এককোষী প্রাণীদের যে পর্বটা ছিল সেটা ছিল মনেরা। কি ছিল? মনেরা। এই মনেরা রাজ্যের মধ্যে কারা? মনেরা রাজ্যের মধ্যে থাকবে হচ্ছে সকল ব্যাকটেরিয়া। কি থাকবে বলতো? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কারা? যারা এককোষী জীব। এককোষী জীব যারা, তারাই হচ্ছে ব্যাকটেরিয়া, একটা মাত্র কোষ দিয়ে গঠিত। এই ব্যাকটেরিয়া বাদে যত প্রাণী আছে এই দুনিয়াতে, উদ্ভিদ আছে, সবাই বহুকোষী, মানে একাধিক কোষ নিয়ে গঠিত। যেমন আমরা মানুষ, আমাদের শরীরের মধ্যে প্রায় লক্ষ লক্ষ ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ আছে, অনেক কোষ, একটা কোষ দিয়ে আমরা গঠিত না। তার মানে এই বহুকোষী জীবকে আমরা 9টি পর্বে ভাগ করব, সেই 9টি পর্ব সম্বন্ধে আমরা জেনেছি। আচ্ছা, তো এই 9টি পর্বের সম্বন্ধে বিস্তারিত আজকের ক্লাসে আর জানা সম্ভব হইল না, কারণ হচ্ছে তোমাদের ক্লাস টাইম অলরেডি শেষ হয়ে গিয়েছে। সো ইনশাআল্লাহ আমাদের যখন রেগুলার ক্লাস শুরু হবে, তখন আমরা এই প্রত্যেকটা পর্ব সম্বন্ধে এ টু জেড বিস্তারিত আমরা জানবো। কোন পর্বের বৈশিষ্ট্য কিভাবে সহজে ছন্দের মাধ্যমে মনে রাখা যায়, সেটা আমরা মূল ক্লাসে শিখবো, ঠিক আছে? এবং কোন পর্বের প্রাণীর উদাহরণ কি কি, গোলকৃমি কোন পর্বের প্রাণী, ফিতাকৃমি কোন পর্বের প্রাণী, যকৃত কৃমি কোন পর্বের প্রাণী, বাঘ কোন কোন পর্বের প্রাণী, কোন সাব ফাইলামের অন্তর্ভুক্ত, মানুষ কোন ফাইলামের অন্তর্ভুক্ত, তেলাপোকা বা হচ্ছে ককরোচ এটা কোন পর্বের অন্তর্ভুক্ত, টিকটিকি কোন পর্বের অন্তর্ভুক্ত, হাইড্রা নামক একটা সামুদ্রিক জীব আছে সেটা কোন পর্বের অন্তর্ভুক্ত, তারা কিভাবে চলাচল করে, তারা কিভাবে খাদ্য গ্রহণ করে, তারা কিভাবে বেঁচে থাকে, প্রত্যেকটা বৈশিষ্ট্য, তাদের বাসস্থান, তাদের স্বভাব এবং উদাহরণ, সবগুলি আমরা মূল ক্লাসে বিস্তারিত জানবো। সো আজকের ক্লাস এতটুকুই থাকবে, যেহেতু তোমাদের পরবর্তী ক্লাস হচ্ছে 6ষ্ঠ শ্রেণীর ক্লাস নিতে আমাদের মোতাকাব্বির স্যার চলে এসেছেন। সো আমরা ক্লাসটা এখানেই শেষ করে দিব। সো কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো, আমি ক্লাসটা শেষ করে দিব। ইটস ওকে ইরা, নো প্রবলেম। আচ্ছা, নূরে জান্নাত হোমওয়ার্ক চেয়েছো, আচ্ছা আমি হোমওয়ার্কটা দিচ্ছি।
ইশিকা বলেছে আগের ক্লাসটি করতে পারো না, আগের ক্লাসটি ফেসবুক লাইভে আছে, তোমাদের এডু পরিবারের ফেসবুকে পেজে গেলেই তোমরা আগের ক্লাসটি করতে পারবা যারা যারা করতে পারো নাই। ওয়ালাইকুম আসসালাম দিহান, নো কোশ্চেন, থ্যাংক ইউ। নুসরাত ওয়ালাইকুম আসসালাম। ইফাজ মনেরা, থ্যাংক ইউ ইফাজ। V210 ওয়ালাইকুম আসসালাম, গুড বাই। তাসমিয়া ওয়ালাইকুম আসসালাম। নুরি জান্নাত, এই ক্লাসটা ফেসবুক লাইভে যাবে কিনা এটা আমি ঠিক এখন বলতে পারছি না, বাট আগের যে ক্লাসটি, প্রিভিয়াস ক্লাসটি তোমরা ফেসবুকে পেয়ে যাবা। ওয়ালাইকুম আসসালাম ইরা, ইশিকা ওকে। মেধা ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। সোহা ওয়ালাইকুম আসসালাম। এইচপি ওয়ালাইকুম আসসালাম। তাসমিয়া, ইশিকা, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি। মাহিয়া হোমওয়ার্কটা, হ্যাঁ হোমওয়ার্কটা আমি দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে 1 থেকে 8 নং পর্ব পর্যন্ত প্রাণীদের উদাহরণ লিখা, খাতায় লিখে তারপরে তোমরা পোস্ট করতে পারো ফেসবুকে, আমি চেক করব। তো এটা হচ্ছে শুধুমাত্র উদাহরণ। 1 থেকে 8 নাম্বার পর্ব পর্যন্ত যে কয়টা পর্ব আছে, প্রত্যেকটা পর্বের মধ্যে যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোর জাস্ট নাম, কোন পর্বে কি, মনেরা রাজ্যে কি আছে, তারপরে হচ্ছে তোমার তোমার ওই যে কি বলে নিডেরিয়াতে কি আছে, পরিফেরাতে কি আছে, প্লাটি হেলমেনথিসের মধ্যে কোন কোন প্রাণী আছে, প্রত্যেকটা নাম তোমরা মুখস্থ করবা, খাতায় লিখবা আর কি। এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? ইলহান ওয়ালাইকুম আসসালাম, অনেকগুলো সালাম দিয়েছো ইলহাম। ওকে ইলহাম, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে আবারও ইনশাল্লাহ। তো সবাই যারা যারা ভর্তি হন তারা এখনই ভর্তি হয়ে নাও, ইনশাল্লাহ আবারও দেখা হবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।